দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। হুম। বলছি মৌলিক অধিকার বলতে কি বোঝো? বলো একজন একজন করে। তুমি কি আইডিয়া আছে, কি ধারণা আছে? বলো, কে বলবে? হ্যাঁ স্যার। বলো। মৌলিক অধিকার বলতে আহ, বুঝি হচ্ছে নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের অপরিহার্য অংশ। আর আর কেউ বলো, একটা করে পয়েন্ট বলো। আদালত কর্তৃক বলবৎযোগ্য। বাহ, আদালত কর্তৃক বলবৎযোগ্য। আর আইন করে মানে আমাদের পার্লামেন্ট, তাহলে নাগরিকরা আদালতে আদালতে যে যেটা হচ্ছে মানে আমাদের ভারতীয় সংবিধানের যে পার্ট 3 আছে, তৃতীয় অধ্যায়ে যে 13 থেকে 12 থেকে 35 নং ধারায় যেটা দেওয়া হয়েছে মৌলিক অধিকার। হুম, ঠিক। হ্যালো স্যার। 12টা কি মৌলিক অধিকার সম্বন্ধে বলা হয়েছে? স্যার, মানে ভারতে তো এই স্টেটের সংজ্ঞা আছে স্যার, মানে রাষ্ট্রের সংজ্ঞা আছে হুম, 12 নং ধারায়। ঠিক ঠিক ঠিক। আর কেউ স্যার বলো। আমি বলছি। হুম, হ্যাঁ স্যার বলছি। বলো। মানে মৌলিক অধিকার হলো স্যার ওই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি স্যার, একরকমের। ঠিক। আর কেউ? আর কেউ বলো। আর কেউ কারো? কি আর কেউ বলবে? হ্যালো আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, বলো। স্যার, আমাদের তো 6টা মৌলিক অধিকার। হুম। না, আমি ওগুলো আলোচনার পরে যাচ্ছি। এই মৌলিক অধিকার বলতে কি বোঝো? একজন বলল যে আমাদের সার্বিক বিকাশের জন্য যে সমস্ত অধিকার। আর একজন বলল আদালত কর্তৃক বলবৎযোগ্য। এরকম মৌলিক অধিকার বলতে কি বোঝো? ঠিক আছে, আমি আলোচনা শুরু করছি। হুম। আমরা অলরেডি এসএসসির সিলেবাসের গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে মোটামুটি 9টা ইউনিট কভার করেছি। এটা হচ্ছে গ্রুপ বির পঞ্চম ইউনিট বা পঞ্চম টপিক, হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। তো যাই হোক, আমরা ফান্ডামেন্টাল রাইটস বা ভারতের মৌলিক অধিকার সম্বন্ধে আলোচনা করার পূর্বে একটু ভূমিকা আলোচনা করব। অর্থাৎ এই মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে আসলো, মৌলিক অধিকার বলতে কি বুঝি, এ সম্বন্ধে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। যদিও যখন নেটের ক্লাস নিব, সেখানে কনসেপ্ট যে বিষয়গুলো আছে, সেখানে অধিকার সম্পর্কে যখন আলোচনা করব তখন বিস্তারিত জানবো। কিন্তু এখন সংক্ষেপে অধিকার এবং মৌলিক অধিকার বলতে কি বুঝি সে সম্পর্কে আলোচনা করব। বর্তমান বিশ্বে যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থার আর কার্য অঙ্গ হচ্ছে এই মৌলিক অধিকার। কারণ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকার একদম প্রয়োজন। আর এই ব্যক্তিত্ব বিকাশের জন্য কি প্রয়োজন? স্বাধীনতা। স্বাধীনতার পরিবেশ না হলে, মানুষ যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারে, তাহলে কিন্তু এই মৌলিক অধিকার আহ কার্যকারী হয় না।
তো সেই জন্য এই স্বাধীনতার তো মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য সবচাইতে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক স্বাধীনতার পরিবেশ। স্বাধীন পরিবেশেই মানুষ তার সার্বিক বিকাশ ঘটাতে পারে। তাই বলা হয় যে এই স্বাধীনতাই হলো অধিকারের ফল। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। তো জাতিপুঞ্জের যে মানবাধিকার এর যে সার্বজনীন ঘোষণা, সেখানে কিন্তু মৌলিক অধিকারের উল্লেখ আছে। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ একটি আন্তর্জাতিক সংস্থা, আর তার যে মানবাধিকার কমিশন বা মানবাধিকার যে অংশ আছে, আর তার যে ঘোষণা, সে ঘোষণার মৌলিক অধিকারের উল্লেখ আছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে প্রত্যেক মানুষেরই জীবনের স্বাধীনতার, নিরাপত্তার এবং দাসত্ব থেকে মুক্তির অধিকার ভোগ করার অধিকার আছে। এছাড়াও মার্কিন সংবিধানের যে ঘোষণাপত্র, সেখানেও বলা হয়েছে যে পৃথিবীতে সকলে সমান হয়ে জন্মেছে, জীবন, স্বাধীনতা, সুখ অন্বেষণের উদ্দেশ্যে সকলে কতগুলি অধিকার যুক্ত, আর এই সমস্ত অধিকার হস্তান্তর করা যায় না। অর্থাৎ সমস্ত জায়গায় যে অধিকার, সে অধিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অধিকার সম্বন্ধে বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন রকম মতামত ব্যক্ত করেছেন। গ্র্যান্ডভিল অস্টিন, ফিল নয় ভিল হবে, গ্র্যান্ডভিল অস্টিন তিনি কি বলেছেন? The fundamental rights were to foster the social evolutions by creation of a society egalitarian to the extent that all citizens were to be equally free from coercion or restriction by the state or by the society privately. অর্থাৎ এই যে মৌলিক অধিকার বা প্রত্যেক নাগরিকের যে স্বাধীনতা বা প্রত্যেক নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য সরকার বা রাষ্ট্র আর এই ধরনের মৌলিক অধিকারের ব্যবস্থা করবে। বিচারপতি পতঞ্জলি শাস্ত্রী তিনি কি বলেছেন? এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলায় রায়দানের সময় বলেছেন, ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল because they are withdrawn from the jurisdiction of the executive and the legislature. They are withdrawn from the vicissitudes of political fortune. অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইটস গুলো সত্যিকারে একটি মৌলিক কারণ, যে এই যে আইনগত বা প্রশাসনিক এই সমস্ত দিক থেকে এটা মৌলিক দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু, আমরা সবাই জানি দুর্গাদাস জিডি বসুর একটা সংবিধানের উপরে বইও আছে, সেখানে কি বলছেন? এ ফান্ডামেন্টাল রাইটস ইজ ওয়ান হুইচ ইজ প্রোটেক্ট অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য রিটেন কনস্টিটিউশন অফ দ্য স্টেট। তোমাদের মধ্যে একজন বললে শুরুতে যে সরকার কর্তৃক আর প্রোটেক্টেড, সংরক্ষিত হবে এবং গ্যারান্টিড একটা আশ্বস্ত করবে, যেটা সরকারের একটি লিখিত সংবিধান দ্বারা, আর সেটা হবে। অধ্যাপক আর্নেস্ট বার্কার তিনিও বলেছেন, কি বলেছেন? ফান্ডামেন্টাল রাইটস আর দোজ নেসেসারি কন্ডিশনস অফ এ greatest possible development of the capacities of all individual. মানে প্রত্যেক ব্যক্তিত্বের সার্বিক বিকাশের জন্য যা যা প্রয়োজন বা যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন, সেগুলোকে আর ফান্ডামেন্টাল রাইটস বলা হয়েছে। এবার আমরা আসব ভারতের সংবিধানের যে মৌলিক অধিকারের ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা বললে যে ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে ১২ থেকে ৩৫ নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্বন্ধে বর্ণনা করা আছে। সংবিধান প্রণেতারা এই মৌলিক অধিকার ধারণাটা কোথা থেকে নিয়েছে? আমেরিকার সংবিধানের অনুকরণে করা হয়েছে। এটা আরো সব প্রশ্ন আছে যে ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। তো ভারতীয় সংবিধানের এই ৩য় অধ্যায়টিকে ভারতের
ম্যাগনা কার্টা হিসাবে বর্ণনা করা হয়। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হচ্ছে 1235 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জন নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কিত প্রথম লিখিত নথি হিসাবে এই ম্যাগনা কার্টা জারি করেছিল। আমরা সকলে জানি যে ব্রিটেনে কোনো লিখিত 1215 হবে। 15 হবে না? আচ্ছা, ঠিক। তো এই যে ম্যাগনা কার্টা, এই ম্যাগনা কার্টা কি আসলে? আসলে আমরা জানি যে ইংরেজদের বা ব্রিটেনে কোনো লিখিত সংবিধান বলে কিছু নাই। সেইখানে এই নাগরিকদের মৌলিক অধিকারকে আর সুনিশ্চিত করার জন্য এই ধরনের একটা ম্যাগনা কার্টা তারা জারি করেছিল। ভারত ভারত সংবিধানের 3য় অধ্যায়ে মূল সম্পর্কে যে আলোচনা হয়েছে, সেই আলোচনা পৃথিবীর যে কোনো সংবিধানের চেয়ে স্পষ্ট এবং বিস্তারিত। ভারতে যেভাবে বিস্তারিত ভাবে বা স্পষ্ট ভাবে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে এরকম কিন্তু করা হয়নি। এখানে 2 শ্রেণীর অধিকারের কথা বলা হয়েছে। এগুলো কি? একটি হচ্ছে মৌলিক অধিকার, আর একটা হচ্ছে নীতি। সম্পর্ক আলোচনা করতে গিয়ে বলেছেন যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি হলো ভারতের সংবিধানের বিবেক স্বরূপ। আসবে the principles thus connect India's future, present, past, and give him strength to the pursuit of the social revolution. এই যে ভারতের সংবিধানের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেই মৌলিক অধিকার তো কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছি আমি। এগুলি হলো, প্রথমেই আমরা আলোচনা করব বিভিন্ন সংবিধান ও তত্ত্বের প্রভাব। ভারতের যে সংবিধান রচনা করা হয়েছে, আমি শুরুতে বললাম যে আমেরিকার যে মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক অধিকার বর্ণনা আছে, তার অনুকরণে আমাদের এই মৌলিক অধিকারটি নেওয়া হয়েছে। তাছাড়াও ভারতীয় সংবিধানের প্রণেতারা যখন এই সংবিধান রচনা করে বা মৌলিক অধিকার সম্পর্কিত আলোচনা করে, তখন কি কি দ্বারা প্রভাবিত হয়েছিল? মানবাধিকার সম্পর্কে ফরাসি যে ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের সনদের অধিকার, আয়ারল্যান্ডের সংবিধান, ডাইসির আইনের অনুশাসনের তত্ত্ব প্রভৃতি দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল। এছাড়াও গান্ধী, মহাত্মা গান্ধীর তার দ্বারা প্রভাবিত হয়েছিল, যা আমরা দেখতে পাই যে মহাত্মা গান্ধী যে অস্পৃশ্যতা সম্পর্কে এক জাগরণ তৈরি করার চেষ্টা করেছিলেন বা জাগরণ তুলে ধরেছিলেন, আর তারই ফলশ্রুতি স্বরূপ ভারতের সংবিধানের 17 ধারায় অস্পৃশ্যতা হবে সংক্রান্ত বিষয় আর তুলে ধরা হয়েছে। তো এই গেল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের যে 3য় যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইতিবাচক অধিকার। নেতিবাচক অধিকারগুলো কি কি? রাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞামূলক যে নীতিগুলি আর কি, সেগুলোকে নেতিবাচক অধিকার সেগুলো হবে আইনের দৃষ্টিতে সাম্য বা ধারা কর্তৃক সমভাবে সংরক্ষিত, যেটা জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সব নাগরিককে সমান সুযোগ সুবিধার অধিকার 15 নং ধারাতে আলোচনা করব। জীবন অথবা ব্যক্তিগত সম্পত্তির অধিকার ধারায় এসব অধিকার প্রদান করতে গিয়ে রাষ্ট্র কি কি করতে পারবে না সে কথা এখানে বলা হয়েছে, হচ্ছে নেতিবাচক। আবার কতগুলো অধিকার আছে যেগুলো নাগরিকদের প্রত্যক্ষভাবে প্রদান করা হয়েছে, সরাসরি প্রদান অধিকার বলছে, যেমন স্বাধীনভাবে মতামত, শিক্ষার অধিকার। এরকম নেতিবাচক
ও ইতিবাচক দুই ধরনের লক্ষ্য করতে পারি। পরের বৈশিষ্ট্য, তো আমাদের যে সংবিধান, তো সেই সংবিধানে আর যে মৌলিক অধিকারগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো কিন্তু আর সবার জন্য নয়। কেন সবার জন্য নয়? একটা দেশে অনেক ধরনের অধিবাসী বসবাস করে, বিশেষ করে এক হচ্ছে নাগরিক আর এক হচ্ছে বিদেশি। তো যে কতগুলো মৌলিক অধিকার ভোগ করতে পারে, যেমন মত প্রকাশের স্বাধীনতা, ক্ষেত্রে সমান অধিকার, ভারতে যে কোনো জায়গায় যাতায়াত এবং সমিতি গঠনের অধিকার, এই সমস্ত অধিকারগুলো তো নাগরিকরাই কিন্তু ভোগ করে। কোনো বিদেশিকে এই অধিকার ভোগের অধিকার দেওয়া হয় না। ভারতের মধ্যে অবস্থিত বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় সে অধিকার ভোগ করে থাকে। আবার কতগুলি মৌলিক অধিকার আছে যা নাগরিক ও বিদেশি সকলেই ভোগ করতে পারে, যেমন আইনের চোখে সমান সকলে সমান, জীবন অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এইভাবে এখানে কিছু কিছু অধিকার আছে যেগুলো নাগরিকরা শুধুমাত্র ভোগ করতে পারে, আবার কিছু কিছু অধিকার নাগরিক এবং বিদেশি উভয়ই ভোগ করতে পারে। তাই বলা হয়েছে সমস্ত অধিকার সবার জন্য নয়। দ্বিতীয় পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে আদালত কর্তৃক বলবৎ যোগ্য, অর্থাৎ এই যে মৌলিক অধিকার, সে সমস্ত মৌলিক অধিকারের সংরক্ষণের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? বিচার বিভাগের হাতে, অর্থাৎ আদালতের কাছে হাতে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্প্রদায় তার নিজেদের অধিকার যদি লঙ্ঘন হয়, তাহলে সেই ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায় আদালত বিচার ব্যবস্থার মাধ্যমে সেই অধিকার সংরক্ষণ করে থাকে। শোনা যাচ্ছে? শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, পাচ্ছি। এবার পরবর্তী বিষয় হচ্ছে যে আদালতের সীমাবদ্ধতা বিচার করে বা জনগণের যে অধিকার, সে অধিকার পাইয়ে দেয়, তা সত্ত্বেও এর কিছু সীমাবদ্ধতা আছে। ভারতের সংবিধানের 32 নং এবং 200 অনুসারে, 32 নং ধারা অনুসারে সুপ্রিম, 26 নং ধারা অনুসারে হাইকোর্ট লেখ জারির মাধ্যমে, লেখ হচ্ছে রিট, এগুলো আমি পরে আলোচনা করবো, 5 ধরনের রিট জারি করে, এগুলো পরে যখন পড়াবো তখন আলোচনা করব। তবে এক্ষেত্রে আদালত কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধ? কেন সীমাবদ্ধতা? কারণ অধিকারগুলির উপর আরোপিত বিধিনিষেধ সংবিধানে বিস্তারিত উল্লেখ করা, তাই আদালতের ক্ষমতা সীমাবদ্ধ। তবে মার্কিন সংবিধানে বিচার বিভাগে অনিয়ন্ত্রিত ক্ষমতা দেওয়া হয়েছে, এটা মনে রাখবে যে ভারতের সংবিধানের অনুসারে আদালত সমস্ত অধিকার আর পাইয়ে দেওয়ার ব্যাপারে বা আদালতের কাছে সমস্ত অধিকার নিয়ে দ্বারস্থ হতে পারে না, কিন্তু মার্কিন সংবিধানে সেটা, বা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা নাগরিকরা পেরে থাকে। সব অধিকার একইভাবে কার্যকর হয় না বা একসাথে কার্যকর নাও হতে পারে। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সরাসরি বলবৎ হয় 14 নং ধারায় যে অধিকার, আইনের চোখে সমান বা আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত হওয়ার যে অধিকার। আবার কতগুলো অধিকার আছে যেগুলো সরাসরি কার্যকর হয় না, তার জন্য বিশেষ আইনি ব্যবস্থা নিতে হয়। যেমন 17 নং অস্পৃশ্যতা দূরীকরণ, 23 নং ধারায় শোষণের বিরুদ্ধে। এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো আর ভোগ করার জন্য আইনের আশ্রয় নিতে হয়, আইন ব্যবস্থার মাধ্যমে সেটা আর সম্ভব। কিন্তু 14 নং ধারায় যে বর্ণিত আইনের চোখে সম বা আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার যে অধিকার, সেটা একদম সরাসরি বলবৎ। পরবর্তী অধিকারগুলো মূলত আইনগত। ভারতীয় সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকার বর্ণনা আছে সেগুলো গত রাজনৈতিক এবং সামাজিক। কেন? কারণ অর্থনৈতিক অধিকার মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়নি। অধিকার এক সময় বা ভারতীয় সংবিধানের যে মূল সংবিধান, সেখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে বর্ণনা, কিন্তু 1978 সালে 44তম
মাধ্যমে সেই অর্থনৈতিক অধিকারকে বা সম্পত্তির অধিকারকে একটি আইনগত মর্যাদা দেওয়া হয়। তোমরা বলতে পারবে এই আইনগত অধিকার মর্যাদা সংবিধানে কত নং ধারায় বর্ণনা আছে? বলো কেউ। 300 নং ধারা। 300 একদম একদম ঠিক ঠিক। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মৌলিক অধিকারগুলি নিরঙ্কুশ নয়। জাতীয় সংবিধানের যে মৌলিক অধিকার বলা আছে সমস্তগুলো নিরঙ্কুশ নয়, কারণ সরকার প্রয়োজনে সেই সমস্ত অধিকারগুলি বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে এই যে বিধিনিষেধ আরোপ করে সরকার, তার বৈধতা করতে পারে যদি আদালত বিচার করে দেখে সমস্ত বিধিনিষেধ বা বাধা সে সমস্ত কিছু সংবিধান বিরোধী বা কোনো যুক্তিগত নাই, তাহলে আদালত সেই সমস্ত ভারতের পার্লামেন্ট বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে এই মৌলিক অধিকারের উপরে বাধা নিষেধ আরোপ। এই আইনগুলো কি? নিবর্তনমূলক আইন, অভ্যন্তরীণ নিরাপত্তা, ভারত রক্ষা আইন, জাতীয় নিরাপত্তা আইন, এই সমস্ত আইনের মাধ্যমে তার বিভিন্ন সময় আর নাগরিকদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের উপরে বাধা নিষেধ আরোপ করেছে। এই আইনগুলো সম্বন্ধে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সকল মৌলিক অধিকার সমান গুরুত্বপূর্ণ নয়। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, শোনাচ্ছে। সংবিধানের শুরুতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু যেটা একটু আগে বললাম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই সমস্ত মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যদি সরকার মনে করে সংবিধান সংশোধনের অধিকার বাদ দিতে পারে। তার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল মৌলিক অধিকার সমান গুরুত্বপূর্ণ নয়। যে সমস্ত মৌলিক অধিকার গুরুত্ব হারিয়ে ফেলবে বা সমাজের বা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে সেই অধিকারগুলো উপযুক্ত নয়, সেই সমস্ত অধিকার যদি সরকার মনে করে সংবিধান সংশোধনের মাধ্যমে বাদ করে দিতে পারে। এই সমস্ত মৌলিক অধিকার জরুরি অবস্থায় বলবৎ হয় না। স্বাভাবিক অবস্থায় মৌলিক অধিকার লঙ্ঘন ঘটনা ঘটলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারে। জরুরি অবস্থা যদি চালু হয় তো নাগরিকদের যে এই অধিকার, আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হয়। ভারতীয় সংবিধানের 358 নং 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি ভোগের ব্যাপারে কোনো নিশ্চয়তা থাকে না। আবার 359 নং ধারা অনুসারে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। তবে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে কোনো অবস্থাতে এই 21 নং জীবন ও ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, সেই অধিকার স্থগিত রাখা যাবে না। এটা মনে রাখবে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে কখনোই স্থগিত রাখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার কি নমনীয়? কেন নমনীয়? কারণ ভারতীয় পার্লামেন্টে সংবিধান সংস্কারের মাধ্যমে অধিকারগুলো পরিবর্তন করতে পারে। উদাহরণ হিসেবে আমরা সম্পত্তির অধিকারের কথা বলতেই পারি। আবার 1971 সালে 25তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 সঙ্গে 31 ঘ যুক্ত করা হয়। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে সংবিধানে 39 খ এবং 39 গ উপধারায় বর্ণিত নীতিগুলি কার্যকর করতে গিয়ে পার্লামেন্ট কোন আইন প্রণয়ন করলে তা সংবিধানের 14 ধারার বিরোধী বলে বাতিল হবে না। অর্থাৎ এই যে 39 এবং খ গ উপধারাতে কি বলেছে? বলেছে যে পার্লামেন্ট যদি কোনো আইন প্রণয়ন করে তাহলে সেই আইন যদি 14, 19 এবং 31 নং ধারার বিরোধী হয় তাও বাতিল হবে না। এবং এ নিয়ে আদালতে সেই কারণে এটাকে নমনীয়, যদিও 1973
ভারতী মামলায় সুপ্রিম কোর্ট এই অংশের যে শেষ অংশটা সেটাকে, তো এইভাবে ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকারকে আমরা নমনীয় বলতে পারি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই অধিকারগুলির সাথে আর ছেড়খানি করা হয়েছে, অর্থাৎ কখনো পরিবর্তন করা হয়েছে, কখনো সংশোধন করা হয়েছে, কখনো বিযোজন করা হয়েছে। নমনীয় বলেই এটা সম্ভব হয়েছে। কার্যকর করার কোনো ব্যবস্থা নেই। এই যে মৌলিক অধিকারগুলো, সেই মৌলিক অধিকারগুলো যে কার্যকর করা হবে, এর জন্য বিশেষ কোনো ব্যবস্থা হাতে দ্বারস্থ হওয়া যায়, তবুও বিশেষ ব্যবস্থা যেটা আমরা অন্যান্য সংবিধানে দেখতে পাই, বিভিন্ন যে সমাজতান্ত্রিক দেশগুলি আছে সে সমাজতন্ত্রে, আর এই সমস্ত মৌলিক অধিকার কার্যকরী করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, কিন্তু ভারতে এই ধরনের কোনো বিশেষ ব্যবস্থা করা হয় না। এই কারণেই ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি অনেকে এটাকে তাত্ত্বিক অধিকার বলে বর্ণনা করছে, এর কোনো বাস্তবসম্মত আর নয়। হ্যালো, বলছি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, তো সাথে সাথে উত্তর দিবে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা। কি বিশেষ ব্যবস্থা? সরকারি চাকরির ক্ষেত্রে, লোকসভা বা বিধানসভা আসন সংরক্ষণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এসসি এসটি দের জন্য বিশেষ একটা আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আর ভারতের সংবিধানের প্রণেতারা শুরুতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল, কারণ তাদের একটা বিশেষ উদ্দেশ্য ছিল যে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে এগিয়ে নিয়ে আসার জন্য, সমাজের মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠার জন্য বা ভারসাম্য বজায় রাখার জন্য এই ধরনের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তবে শুরুতে এই যে সংবিধান, এই ধরনের সংশোধন, সংরক্ষণ, সেই সংরক্ষণ কিন্তু 10 বছরের জন্য করা হয়েছিল। তবে এই 10 বছরের মেয়াদ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় সংবিধান সংশোধনের বছর করে বাড়িয়েই চলেছে, এবং শেষ 2019 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে এই আসন সংরক্ষণের মেয়াদ কি করা হয়েছে, 2030, অর্থাৎ অতি সহজেই আর এই সংরক্ষণের ব্যবস্থা, সেই সংরক্ষণের ব্যবস্থা আর নতুন করেও করতে পারে বা মেয়াদ বাড়াতে পারে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক অধিকারের অস্বীকৃতি। বর্ণিত মৌলিক অধিকারগুলি বাদ দিলে অন্যান্য কোনো অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি, কারণ এখানে স্বাভাবিক অধিকারকে অস্বীকার করা হয়েছে। কিন্তু মার্কিন সেখানে অন্যান্য সাধারণ অধিকারের সংখ্যা রাইট কনস্ট্রাক্ট টু ডিনাই অফ ডিসঅ্যাপিয়ার আদার্স রিটেইনড বাই দ্য পিপল হচ্ছে অসাম্প্রদায়িক প্রকৃতির। আমরা জানি ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষতা, সে ধর্মনিরপেক্ষ আর হয়েছে, আর সেই আদর্শের ভিত্তিতে সংবিধান রচিত হয়েছে। যদিও এই শব্দটা পরবর্তীতে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে, কিন্তু ভারতের যে প্রকৃতি, ভারতের যে জীবন পদ্ধতি, সেই জীবন পদ্ধতির মধ্যে ধর্মনিরপেক্ষতা আমরা দেখতে পাই। তো এইখানে কোনো বিশেষ ধর্ম বা বৈষম্যমূলক আচরণ করা হয়নি, যেরকম আমরা দেখতে পাই 14 নং ধারা, 28 নং ধারায় যে মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে, সমস্ত মৌলিক আর কোনো জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য আর সেগুলো বলবৎযোগ্য। সেই কারণে কোনো সম্প্রদায় ভিত্তিক আর আমাদের এই মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়নি। এছাড়া 326 নং ধারার কথা এখানে আমরা আর যে প্রকৃতি বা সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে আমরা এই সমস্ত বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি।
তো যাই হোক, এ ছিল আজকের মূল বৈশিষ্ট্যগুলি। এবার আমরা যেটা আলোচনা করব, বর্ণিত মৌলিক অধিকার। কিছু বলবে? শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম। কিছু বলবে কেউ? না স্যার কিছু। আচ্ছা আচ্ছা। তো এই ভারতীয় সংবিধানে বর্ণিত যে মৌলিক অধিকারগুলো, সেগুলো আমরা এখন আলোচনা করবো না, সংক্ষেপে এখন একটু আলোচনা করছি। তো মূল সংবিধানের 14 থেকে 13 নং ধারায় মৌলিক অধিকার বর্ণনা নাই, সেখানে সম্পর্কে বর্ণনা করা আছে। এরপরেই সে দুটো বিষয় বা দুটো ধারা সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার বলা হয়েছে। তো মূল যে সংবিধান, সেখানে কিন্তু কি কি, এক হচ্ছে সাম্যের অধিকার, দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা 19 থেকে 22 নং ধারায়, তৃতীয় হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। এরকম করছে হচ্ছে না, হচ্ছে কেন আজকে? এখন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কখন ডিসকানেক্ট হলো? ডিসকানেক্ট একটু আগেই। এই 6টা 7টা অধিকার শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। তো এরকম মূল সংবিধানে 7টা অধিকারের কথা বলা হয়েছিল, কিন্তু এই যে সম্পত্তির অধিকার, যেটা 31 নং ধারায় বলা হয়েছিল, সেটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সে সম্পত্তির অধিকারকে বাতিল করে দেওয়া হয়েছে, এবং দ্বাদশ অংশে এই যে 3 অধিকারের মর্যাদা দেওয়া। আর এই কারণে বর্তমানে ভারতের সংবিধানে মোট কয়টি অধিকার স্থাপনা করা হয়েছে, আলোচনা করব। এই 6টি অধিকার সম্পর্কে পরের ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই 12 নং ধারা এবং 13 নং ধারায় কি বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করে আমাদের আজকের ক্লাস শেষ করব। তো রাষ্ট্র শব্দের ব্যাখ্যা, সংবিধানের যে 12 নং ধারা, সে 12 নং ধারায় কি বলা হয়েছে, রাষ্ট্রের সংজ্ঞা কি, কাকে আমরা রাষ্ট্র বলবো। কারণ যে মৌলিক অধিকার বা নাগরিকদের মৌলিক অধিকার কাদের দ্বারা বাস্তবায়িত হয়? রাষ্ট্রের দ্বারা বা রাষ্ট্রযন্ত্রের দ্বারা, বা রাষ্ট্রের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার দ্বারা। সেজন্য এই রাষ্ট্র বলতে কি বুঝবো, আমরা যখন মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব, বা মৌলিক অধিকার ভোগে বা বিধিনিষেধ বা যাই হোক না কেন, মৌলিক অধিকার সম্বন্ধে যখন আমরা আলোচনা করব, তখন রাষ্ট্র কি বা আমাদের সংবিধান অনুসারে কাকে রাষ্ট্র বললে আমরা চিহ্নিত করতে পারি, সে সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা আমরা 12 নং ধারায় পেয়ে থাকি। এখানে রাষ্ট্র কি বলছে? কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগীয় অঙ্গ। কেন্দ্র সরকার, পার্লামেন্ট। এই পার্লামেন্ট বা কেন্দ্র সরকার যদি মানুষের বা নাগরিকের কোনো মৌলিক অধিকার খর্ব করে, তাহলে আদালতের দ্বারস্থ হওয়া যায়। আর সরকার কাকে বলছে, রাষ্ট্র কাকে বলছে? শাসন বিভাগ, রাজ্যের শাসন বিভাগ। ঠিক একরকম রাজ্যের শাসন বিভাগ এবং আইন বিভাগ অঙ্গ, যেমন রাজ্য সরকার বিভিন্ন স্তরের স্থানীয় কর্তৃপক্ষ আমরা রাষ্ট্র বলবো। ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, ডিস্ট্রিক্ট, এই সমস্ত যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা রাষ্ট্র বললে ধরবো। বিভিন্ন স্থানীয় ওএনজিসি, এলআইসি, এগুলো আমরা আর রাষ্ট্র হিসাবে ধরবো, কারণ এগুলোর বিরুদ্ধেও কিন্তু মৌলিক অধিকার হননের আর অভিযোগ। এছাড়াও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সংস্থা
রাষ্ট্রের হাতিয়ার হিসাবে কাজ করে। যে কোনো বেসরকারি ক্লাব হতে পারে, বা কোনো এনজিও হতে পারে, বা কোনো ট্রাস্ট হতে পারে। তো তারা যখন রাষ্ট্রের হাতিয়ার হিসাবে কাজ করবে, তখন এই 12 নং ধারা অনুসারে আর তো সংস্থাগুলোকেও আমরা রাষ্ট্র হিসাবে তুলে ধরবো। অর্থাৎ এই যে নির্বাচিত প্রতিনিধি, এমপি, বিচারপতি, বিচার বিভাগীয় আধিকারিক, আমলা, এম, ডিএসপি, ডিএসপি, এই ধরনের বিডিও, স্বশাসিত সংস্থা, কেন্দ্র যেটা স্থানীয় স্বায়ত্তশাসন, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, ট্রাস্ট, সরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত কিছু কিন্তু আমরা রাষ্ট্রের পর্যায়ে ধরবো। উপরোক্ত যে কোনো সংস্থা যদি মৌলিক অধিকার লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিকারের জন্য আদালত করা যাবে। এইভাবে এই 12 নং ধারায় রাষ্ট্র বলতে বা এই মৌলিক অধিকার খর্ব করার জন্য কার বিরুদ্ধে আর আবেদন করা যাবে বা কার বিরুদ্ধে অভিযোগ করা যাবে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবার আমরা আলোচনা করব ধারায় কি বলা হয়, 13 নং ধারায় কি বলা হয়েছে। 13 নং ধারায় আইনের ব্যাখ্যা দিয়েছে। আমরা যে মৌলিক অধিকার ভোগ করব বা মৌলিক অধিকার প্রয়োগ করব, তো সেই প্রয়োগ এক হচ্ছে কার বিরুদ্ধে বা কার পক্ষে, রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রের দ্বারা। দ্বিতীয়ত এই আইনকে অবলম্বন করে। সেজন্য এই সংবিধানে আইন বলতে কি বুঝিয়েছি বা আইন কি সে সম্পর্কেও আর 13 নং ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে কি বলা হয়েছে, কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্ট বা কর্তৃক প্রণীত স্থায়ী প্রকৃতির সকল আইন, সেগুলোকে আমরা আইন বা ল বলে ধরব। আর কি, ভারতের রাষ্ট্রপতি ও অঙ্গরাজ্যের রাজ্যপাল কর্তৃক জারি জরুরি আইন বা অস্থায়ী, যা অস্থায়ী প্রকৃত হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অর্ডিন্যান্স। অনেক সময় রাজ্যপাল বা রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স জারি করেন, সেই অর্ডিন্যান্স কিন্তু অস্থায়ী প্রকৃতির হয়, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা রাজ্য বিধানসভা বা পার্লামেন্ট দ্বারা আর সেটা পাস করাতে হয়, তখন সেটা স্থায়ী আইনে পরিণত হয়। কিন্তু এই অর্ডিন্যান্স হচ্ছে অস্থায়ী প্রকৃতির। এই ধরনের অর্ডিন্যান্সকেও আর আমরা আইন হিসাবে ধরবো। এখানে অর্পিত ক্ষমতা প্রসূত আইন স্বরূপ শাসন বিভাগীয় আইন বা বিধিবদ্ধ ব্যবস্থা সমূহ, যেমন নিয়ম, বিধি, নিয়ম, আদেশ, সরকারি যে বিজ্ঞপ্তি, সেগুলোকেও কিন্তু আইনের মধ্যে আমরা ধরবো। এছাড়াও আইনের ভূমিকা যুক্ত প্রথা, রীতিনীতি প্রভৃতি আইনকে প্রভাবিত করে, সেগুলোও কিন্তু আমরা আইন হিসাবে এই 13 নং ধারা অনুসারে ধরব। তবে সংবিধানের এই 3 নং ধারায় আইনে উল্লেখ করা হয়েছে এবং 3 নং ধারায় সেটা সংজ্ঞা আর দেওয়া হয়েছে। সংবিধানের 13 নং ধারা অনুসারে মৌলিক অধিকারের বিরোধী সব রকম আইন অবৈধ বলে বিবেচিত হয়। 13 নং ধারাতে বলা হয়েছে, যদি কোনো আইন, যেটা সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, যদি তৈরি করে আর সে আইন যদি মৌলিক অধিকার বিরোধী বলে প্রমাণিত হয়, তাহলে সেই আইন অবৈধ এবং বাতিল বলে বিবেচিত হবে। সংবিধানের 13 নং ধারা বক্তব্য অনুসারে বিচার বিভাগীয় সমীক্ষার উদ্ভব হয়। আইনটি যুক্তিযুক্ত কিনা বা সংবিধান অনুসারে তৈরি হয়েছে কিনা বা সরকার কর্তৃক প্রণীত সেই আইন মৌলিক অধিকার খর্ব করছে কিনা, এগুলো সমস্ত কিছু এই বিচার বিভাগীয় সমীক্ষার মাধ্যমে আর তুলে ধরা হয় বা বিচার করা হয়। এই বিধি ব্যবস্থার ভিত্তিতে সুপ্রিম কোর্ট 32 নং ধারা 226 নং ধারা অনুসারে মৌলিক অধিকার বিরোধী আইনকে বাতিল করে আর ঘোষণা করতে পারে। তবে সংবিধানের 13 নং ধারার যে বয়ান অনুসারে মৌলিক অধিকার বিরোধিতার কারণে সংবিধান সংশোধনীকে চ্যালেঞ্জ করা যাবে না। কত নং ধারায় বলা হয়েছে, ভারতের সংবিধান সংশোধন কত নং ধারা আছে বলো কেউ? 368 স্যার। হ্যাঁ, 368 নং ধারায় বলা হয়েছে। তো সেই সংবিধান সংশোধনের যে আইন, তাকে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না, কারণ 13 নং ধারা অনুসারে বক্তব্যের আওতায় সংবিধান সংশোধন আসে।
আমরা পড়লাম 13 নম্বর ধারায় ব্যাখ্যা হয়েছে, সেখানে কিন্তু সংবিধান সংশোধন যে শব্দটা সেটা কিন্তু আসেনি। আর সেই কারণেই সংবিধান সংশোধনকে আইন বলা যাবে না। ৭৭ সালে কেশবানন্দ ভারতী বনাম কেন রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মৌলিক অধিকার হলো সংবিধানের মূল কাঠামো। এটা আসবে পরীক্ষাতে যে কোন মামলায় অধিকারকে সংবিধানের মূল কাঠামো হিসাবে গড়ে তোলা হয়েছে, তখন উত্তর হবে এই কেশবানন্দ ভারতী মামলা। এই কয়েকটা মামলা আছে, আমি একদিন এই মামলাগুলোর উপরে ক্লাস নেব, যেখান থেকে তোমাদের মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, সে এসএসসি হোক বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে কিন্তু। যাই হোক, এটা তোমরা মনে রাখবে। সুতরাং সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হলে তা সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী বলে বিবেচিত হবে এবং স্বাভাবিকভাবে আদালতে চ্যালেঞ্জ করা যাবে এবং বাতিল করা যাবে। তো যাই হোক, এই ছিল আজকের বিষয়, 12 নং ধারা এবং 13 নং ধারা। এরপরের দিন আমরা ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার, যে 6টি মূল অধিকার, সেই 6টি মূল অধিকার পরপর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব।